সবজি কিনলে একটু আলু কিনলে উল্টে পাল্টে ভালো করে দেখে নেন এটা ভালো আছে না পচে গেছে। তেমনি করে 29 এপ্রিল আপনি যখন ভোট দিতে যাবেন বাকি দুটো প্রার্থীকে উল্টে পাল্টে দেখে নিন ভালো আছে না পচে গেছে, তারপরে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকে আমরা আপনাদের কাছে এই আবেদন জানাতে চাই, সালটা ছিল 2011। এ রাজ্যের মাটিতে আজকে যে তৃণমূল বিজেপিকে আপনি দুপক্ষ দেখছেন একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, সেদিন ওরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই পশ্চিম বাংলার মাটিতে স্লোগান দিয়েছিল লাল হাটাও বাংলা বাঁচাও। আর আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা বাম আইএসএফ ঐক্যবদ্ধভাবে এই বাংলার মানুষের কাছে জানান দিতে চাই পশ্চিম বাংলার মাটিতে লাল হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি। তাই বাংলাটাকে বাঁচানোর দাবি নিয়ে আমরা বাম আইএসএফ ঐক্যবদ্ধভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ব্যক্তি সমষ্টি সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে এই নির্বাচনে সামিল হয়েছি। আমরা এই নির্বাচনে গোটা পশ্চিম বাংলাটাকে বাঁচাতে চাইছি। যারা যেখানেই দাঁড়িয়ে আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন, আমি শুধু বলবো বিনয়ের সঙ্গে একবার বুকে হাত রেখে ঠান্ডা মাথায় ভেবে দেখুন আজকে গোটা পশ্চিম বাংলাতে কি পরিস্থিতি। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাস্টারমশাইরা রাস্তাতে মার খাচ্ছে, 26,000 চাকরি পশ্চিম বাংলাতে বাতিল হয়ে গেছে। এই পশ্চিম বাংলার মাটিতে আপনি এই রামডাঙ্গার গোটা এলাকাতে জিজ্ঞেস করুন 2011 সালে যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। দেখছেন না কলকাতাতে কে গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে, কেউ বা নেতাজি মূর্তির পাদদেশে বসে আছে, কেউ বা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বসে আছে। কেন বসে আছে? কারণ কি না তারা পড়াশোনা করেছে, এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছে, পাসও করেছে, কিন্তু তারপর 34 বছরের বাম সরকারের জামানায় পশ্চিম বাংলার মাটিতে কতজন তালিকা পেয়েছে তার তালিকা প্রকাশ করা হতো, কারা চাকরি পেয়েছে তার তালিকা প্রকাশ করা হতো। আজকে পশ্চিম বাংলার মাটিতে কত হাজার মানুষের কাজ চলে গেছে, চাকরি চলে গেছে, তার তালিকা পশ্চিম বাংলার মাটিতে প্রকাশ করা হচ্ছে। আপনি জানেন এই যে ছেলে মেয়েগুলো বসে আছে আজকে পশ্চিম বাংলার মাটিতে, ওরা এই এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছে পশ্চিম বাংলার মাটিতে। আর তৃণমূলের নেতারা ওই টাকাগুলোকে লুট করে নিয়ে টিভির পর্দাতে দেখেছেন বান্ধবীর খাটের তলায় কেউ জমিয়েছে, আবার কেউ বা বান্ধবীকে 18-20 কেজি করে সোনা কিনে দিয়েছে। এই পশ্চিম বাংলাতে আপনি দেখছেন কি দেখছেন? পশ্চিম বাংলাতে আজকে ওই অসহায় বেকার যুবকদের ভবিষ্যৎটাকে লুট করেছে। আমি আপনাদের কাছে মেদিনীপুর থেকে এসেছি, আবেদন জানাতে চাই। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, এই যে তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে নিয়ে বান্ধবীর খাটের তলাতে জমা করেছে। আপনি জানেন অসহায় একটা বেকার যুবক তার বাবার জমি বিক্রি করে টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে চাকরি পাওয়ার জন্য, মায়ের গয়না বন্ধক রেখে টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে চাকরি পাওয়ার জন্য। মা গরু পালন করত, ছাগল পালন করত, হাঁস মুরগি পালন করত, সেই টাকা সেগুলোকে বিক্রি করে দিয়ে টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে চাকরি পাওয়ার জন্য। আর সেই অসহায় বেকার যুবকদের টাকাটাকে নিয়ে তৃণমূলের নেতারা তারা বান্ধবীর খাটের তলায় জমা করেছে। দেখছিলেন না পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিল, সেই পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় কোটি 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 বস্তা বস্তা টাকা পাওয়া গেছে। আমি আপনাদের কাছে এই আবেদন জানাতে চাই, বুকে হাত রেখে বলুন তো, গরিব মানুষ তিলে তিলে টাকা জমা করে একটা বাড়ি তৈরি করবার জন্য, আর তৃণমূলের নেতারা বাড়ি তৈরি করেছে টাকার বস্তাকে জমিয়ে রাখার জন্য। আবার এত টাকা পাওয়া গেছে, এই পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে টাকা গোনার জন্য মেশিন নিয়ে যেতে হয়েছে। দেখছিলেন না? আমার বয়স্ক বাপ কাকা চাচা বয়সী যারা আছেন আপনারা জানেন, আমি মাঝে মাঝে ভাবি জানেন আগে তো টাকা গোনার মেশিন আবিষ্কার হয়নি, তখন মানুষ কিভাবে টাকা গুনতো? আমরা মেদিনীপুরের মানুষ আমরা দেখেছি যখন টাকা গোনার মেশিন আবিষ্কার হয়নি তখন থুতু দিয়ে মানুষ টাকা গুনতো, হ্যাঁ কি না? থুতু দিয়ে টাকা গুনতো তো। আচ্ছা ভাবুন তো একবার ঠান্ডা মাথায়, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে যে টাকা পাওয়া গেছে
এই টাকা যদি থুতু দিয়ে গোনা হতো না, গোটা পশ্চিমবাংলার মানুষের থুতু শুকিয়ে যেত, এদের টাকা গোনা শেষ হতো না। এত টাকা, এত টাকা, এত টাকা। তারপরে কি দেখলেন? টাকা তো পাওয়া গেছে গেছে, তারপরে বলছে তার এত বান্ধবীর সংখ্যা। অনেকে তো বলে দাদা টাকা গোনার জন্য মেশিন লেগেছে, এবার তো এর বান্ধবী গোনার জন্য মেশিন লাগবে। বুড়া বয়সের ভেলকি দেখুন আপনি। এইটা পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, এই পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। আমি আপনাদের কাছে এই আহ্বানগুলো জানাতে চাইছি। মাথা দিয়ে ভাববেন, অন্তর দিয়ে বিচার করবেন। 29শে এপ্রিল আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন বাংলাকে বাঁচাতে বলছি? যারা এখানে এসছেন, আমি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব ছেড়ে দিন। আজকে পশ্চিমবাংলায় আপনি জানেন 8,000-এরও বেশি স্কুল পশ্চিমবাংলার মাটিতে বন্ধ হয়েছে। 1,000 2,000 নয়, 8,000-এরও বেশি স্কুল পশ্চিমবাংলাতে বন্ধ হয়েছে। আর পশ্চিমবাংলার মাটিতে দিদির বদন্যতায় 22,000-এরও বেশি মদের দোকান পশ্চিমবাংলাতে খোলা হয়েছে। কোন পথে এগোচ্ছে পশ্চিমবাংলা? 8,000 স্কুল বন্ধ, কিন্তু পশ্চিমবাংলাতে 22,000-এরও বেশি মদের দোকান খোলা হয়েছে। আপনি জানেন আবগারি দপ্তর থেকে বিজ্ঞাপন দিয়েছে। কি বিজ্ঞাপন? মুখ্যমন্ত্রীর ছবি লাগানো বিজ্ঞাপন দিয়েছে। বলে আগে 50 টাকায় মদের পাউচ পাওয়া যেত, এখন পাউচটা ছোট করে দিয়ে দাম কমিয়ে দেওয়া হয়েছে 28 টাকায়। 28 টাকায় ছোট মদের পাউচ, সেটাও আবার মৌহা গন্ধ। বিজ্ঞাপন দেওয়া হয়েছে, দিদির ছবি আছে, 28 টাকাতে মদের পাউচ, ছোট পাউচ, আর সেটাতে সরকারি স্ট্যাম্প মারা আছে। আর যেই ঘোষণা হয়েছে, কি আনন্দ আকাশে বাতাসে, পাড়ার মোড়ে মোড়ে ডিজে বাজছে, মাইকে গান বাজছে। বলে 28 টাকায় মদ পাই, দিদিমণি তোমায় চাই। কম পয়সায় নেশা হবে, এসো বন্ধু খেলা হবে। কেমন খেলা হচ্ছে পশ্চিমবাংলায়? কেমন খেলা হচ্ছে পশ্চিমবাংলায়? বাড়ির ছেলেটা মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরছে, মা বাবাকে গালিগালাজ দিচ্ছে, বউকে ধরে মারধর করছে, ছেলেটার সামনে বমি করে পড়ে আছে। এই পরিবর্তন চেয়েছিলেন পশ্চিমবাংলার মাটিতে, তাই বিচার চাইতে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে, এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে রাস্তায় সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। আজকে দেখছেন কি, যখন এই তৃণমূলের চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুঠের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ যখন রাস্তায় নেমেছে, বাম আইএসএফ এর মিছিলগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামিল হচ্ছে, আমার সংখ্যালঘু ভাই বোনেরা উপস্থিত হচ্ছে, তখন আপনি বাজারে আমদানি হলো কি না বিজেপি আমদানি হয়েছে। কি বলছে তারা? এলাকায় এলাকায় কানে কানে গিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছে। কি বলে? দাদা এইবার একটু শুধু থেমে যাও। বলছে না? বলে এইবার একটু থেমে যাও। বিশেষ করে হিন্দু মহল্লায় গিয়ে প্রচার করছে, বলছে এইবার থেমে যাও। যদি বলে তৃণমূলকে যদি টাইট দিতে হয়, তাহলে বিজেপির পাশে থাকতে হবে। কোনো বিজেপির কর্মী যদি আমার মাইকের কথা শুনে থাকেন, আর যদি না শুনে থাকেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে এই কথাগুলো পৌঁছতে চাই। বুকে হাত রেখে ওদেরকে জিজ্ঞেস করতে বলুন, পশ্চিমবাংলার মাটিতে বিজেপি কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়? আমরা বলছি না। যদি সত্যি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো, আমরা বলছি মোদি, অমিত শাহকে পশ্চিমবাংলাতে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না, বিজেপিকে এত মিটিং মিছিল সমাবেশ করতে হবে না, এত ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার দিয়ে প্রচার করতে হবে না। পশ্চিমবাংলায় যদি সিবিআই ইডি তদন্তটা যথাযথভাবে হতো পশ্চিমবাংলার মাটিতে, তাহলে হয় তৃণমূল জেলে থাকতো, নাহলে গোটা পশ্চিমবাংলা থেকে তৃণমূলের দলটা উঠে যেত, খুঁজে পেতেন না পশ্চিমবাংলার মাটিতে। কিন্তু কি দেখছেন? কি দেখছেন? টিভি সিরিয়ালের মতো দেখছেন না? পর্বের পর পর্ব চলছে, শেষ আর হচ্ছে না। মানুষ সেটিংটা বুঝে গেছে যে তৃণমূল বিজেপির সেটিং আছে। আমরা বলছি তা নয়। এই যে দেখছেন বিজেপি রাজ্য সভাপতি কি বলছে? বলছে পশ্চিমবাংলার মাটিতে এই বিজেপি আর এই মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে জন্ম কে দিয়েছে? না আরএসএস আর বিজেপি পশ্চিমবাংলার মাটিতে মমতা ব্যানার্জি আর তৃণমূলকে জন্ম দিয়েছে। বলছে না? বলছে তো। বলছে লেবার রুমে সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী না থাকতো, তাহলে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলক নামক দলটার জন্ম হতো না। গ্রামে ঘরে একটা কথা আছে, বলে যার গরু ধান খেয়েছে তার কাছে যদি আপনি বিচার দেন, তাহলে আপনি বিচার কোনোদিন পাবেন না। তাই তো? যার গরু ধান খেয়েছে তার কাছে যদি বিচার দেন, আপনি বিচার পাবেন না।
তাই যে বিজেপি এই পশ্চিমবাংলায় তৃণমূলের জন্ম দিয়েছে, আপনি যদি তৃণমূলের চুরির বিরুদ্ধে বিজেপির কাছে বিচার চাইতে যান, তাহলে পশ্চিমবাংলার মাটিতে বিচার আপনি পাবেন না। এটা মাথার মধ্যে পরিষ্কার বুঝে রাখুন। সমস্যাটা কোথায়? আর আমদানি হয়েছে একজন, যখন বুঝেছে সেটিংটা মানুষ বুঝে গেছে। আপনি দেখবেন, আমি এখানে দাঁড়িয়ে বলছি, বাস্তবের অভিজ্ঞতা থেকে মিলে দেখুন। আমরা বারে বারে বামাই এসে বলছি পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল বিজেপির সেটিং আছে। আজকে পিসি আর ভাইপোর সেটিংটা মোদি অমিত শাহের সঙ্গে আছে। অনেকে বিশ্বাস করতো না, আমি মাঝে মাঝে বলতাম। ছোট্টবেলায় একটা ছড়া পড়েছিলেন না, আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে। আকাশে যখন মেঘ করে আপনি সূর্যটাকে দেখতে পান না, তাই আপনি মিলিয়ে দেখে নিন। আমি বলছি আপনার বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নিন। আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে, আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে। পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। সেটিংটা পরিষ্কার। আমি বলছি শুধু না, বিজেপির একজন সাংসদ বিচারক ছিল, কে নাম? অভিজিৎ গাঙ্গুলি। মিডিয়া খুলে আপনি দেখুন, উনি প্রকাশ্যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছেন কি, বলে তৃণমূল বিজেপির সেটিং আছে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিজেপিতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে বুঝেছি বিজেপির ওপর তলার নেতারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে চায়নি। তাহলে প্রথম গেল চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুট, সিবিআই ইডি তদন্ত করলো না। আপনি মনে রাখুন, আপনার আমার বোঝার জন্য বলছি, মাথা যদি পরিষ্কার না হয় আপনার আঙুল যাবে না। কারণ মাথা আঙুলকে বলবে কোন দিকে যাবে, 8 নম্বরে যাবে না অন্য কোথায় যাবে। তাই আগে মাথাটাকে পরিষ্কার করতে হবে। যারা শুনছে যুক্তি দিয়ে কথা বলতে হবে। যারা বলছে যে এই যে বিজেপির সিবিআইডি তদন্ত, আপনি বলুন তো, এই যে সিবিআইডি তদন্ত হচ্ছে, এই সিবিআইডি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন। এই সিবিআইডি যদি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে ভরতে পারে, এই সিবিআইডি যদি জয়ললিতাকে জেলে ভরতে পারে, এই সিবিআইডি যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ভরতে পারে, এই সিবিআইডি প্রাক্তন অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদম্বরমের পাঁচির টপকে গিয়ে তাকে ধরে জেলে ভরতে পারে, তাহলে এই সিবিআইডি পশ্চিমবাংলায় পিসি ভাইপোকে কেন ধরছে না? আপনার মধ্যে প্রশ্ন আসে না? প্রশ্ন আপনাকে তৈরি করতে হবে মানুষের মনের মধ্যে। তাহলে এই সিবিআইডি তদন্ত করলো না, সেটিংটা পরিষ্কার হলো। এবার 3 নম্বরে এসে দাঁড়িয়েছে কি না, তারপরেও তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাম আইএসএফের ছত্রছায়ায় মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। তখন আপনি এলোকে বাজারে শুভেন্দু অধিকারী, কে? বিরোধী দলনেতা, সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করেছে। মুখের ভাষা কি, কি কথা বলছে মিডিয়ার সামনে দেখছেন। আমি আমনাগার মানুষের কাছে এইটুকু বলে যেতে চাই, আজকের এই শুভেন্দু অধিকারী যেখানেই বক্তব্য রাখছে কি বলছে, বলে সনাতনী ধর্মকে রক্ষা করতে হবে, হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। স্লোগান কি দিচ্ছে? হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ঐক্য চাই। স্লোগান কি দিচ্ছে? জয় শ্রীরাম নামাবলী গায়ে নিয়ে রাস্তায় নেমে পড়েছে। তাই তো, এই দৃশ্য দেখছেন তো। আপনাকে এবার আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি, 20 সালের আগে পিছিয়ে যান একটু। 20 সালের আগের কথা ভাবুন। এই শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তখন একটা সাদা টুপি মাথায় পরে নিয়ে আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে বসে যেত, দুটো হাত সামনে নিয়ে কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো না? এই একটাই লোক দেখুন, সেদিন যখন তৃণমূলে ছিল আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে বসে গিয়ে দুটো হাত সামনে নিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে পাল্টি খেয়ে গিয়ে বিজেপিতে গেছে। বিজেপিতে যাওয়ার পর এখন নামাবলী গায়ে নিয়ে, তিলক কেটে নিয়ে, হোলকর্তার নিয়ে জয় শ্রীরাম বলে রাস্তাতে নেমে গেছে। দেখছেন তো? বলুন তো আপনি, এই দৃশ্য আপনি কোথায় দেখেন? এই দৃশ্য কোথায় দেখেন? যত মানুষ আমার কথা শুনছেন, বলুন এই দৃশ্য কোথায় দেখেন? আমি আপনাকে বলছি, এই দৃশ্য কোথায় দেখেন? ছদ্মবেশে দেখেন। দেখেন না? ছদ্মবেশে কেউ হিন্দু সাজে, কেউ মুসলমান সাজে, কেউ খ্রিস্টান সাজে, কেউ জৈন সাজে। তেমনি করে এই শুভেন্দু অধিকারীরা রাজনীতিটাকে ছদ্মবেশে পরিণত করতে চাইছে। আজকে আমডাঙ্গার মানুষের কাছে এই আবেদন জানাতে চাই, বিশ্বজিৎ দাকে আপনারা ভোট দেবেন না দেবেন সিদ্ধান্ত আপনাদের। আমরা শুধু এটুকু বলছি, মনে রাখবেন, যারা নিজেদের স্বার্থে, এই শুভেন্দু অধিকারীরা, এই তৃণমূলের নেতারা, এখানকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন আমি নাম নিতে চাই না, এরা নিজেদের রাজনীতির স্বার্থে কখনো এরা হিন্দু সাজবে, কখনো মুসলমান সাজবে। আর যারা নিজের স্বার্থে, আমার কথা শেষ করিনি,
আমি শুধু বলছি এই যে যারা নিজের স্বার্থে কখনো হিন্দু সাজবে, কখনো মুসলমান সাজবে, মনে রাখবেন তারা কখনো মানুষ সাজবে না। আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন ভালো কাজ করতে পারে না। এদের চরিত্রটা বুঝিয়ে দিতে হবে। চরিত্র কি? এই শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, এলাকায় এলাকায় প্রচার করত কি? বলে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, বলতো না? আবার পাল্টি খেয়ে গিয়ে বিজেপিতে গেছে একই লোক, কি বলছে? বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে। তাহলে ভাবুন, একটাই মানুষ, এদের চরিত্রটা বুঝুন। একটাই মানুষ যখন তৃণমূলে ছিল বলছিল হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে, আবার বিজেপিতে গেছে এখন বলছে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। আমি আপনাকে একটা সত্যি কথা বলি, ওদের তালে তাল মিলিয়ে বলি, আপনি মিলিয়ে দেখুন, হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে। সব চোরেরা হয় দিদির ঘরে আছে, নয় মোদির ঘরে আছে। আমার প্রশ্নটা অন্য, আপনি বলুন, ওরা দিদির ঘর থেকে মোদির ঘরে গেছে, তার জন্য বাজারে জিনিসের দাম কমে গেছে? আপনার বাড়ির ছেলেটা কাজ পেয়েছে? না ওর টিউশন ফিজটা কমে গেছে? কোনোটাই কিন্তু হয়নি। তাহলে ওরা নিজেদের স্বার্থে আর লুটের পুঁজি রক্ষা করবার জন্য ওরা তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে। কিন্তু আমার বাপ চাচারা একটা কথা বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না। এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে, এদের চরিত্র কোনোদিন পাল্টে যাবে না। আমার মায়েরা এখানে আছেন, গ্রামে থাকি, মা কাকিমা জেঠিমারা আমাদেরকে একটা কথা বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে ওরা চুরি করবে, লুট করবে, সন্ত্রাস করবে, আক্রমণ করবে, মানুষকে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে ভাগ করে দিতে চাইবে। তাদের বিরুদ্ধে এই লড়াইটা এই মাটিতে বিশ্বজিৎ মাইতিরা লড়াই করতে পারে, সেটা তার ইতিহাস রয়েছে। আর বর্তমানে আপনাদের উপস্থিতিটা প্রমাণ করে দিচ্ছে। লড়াইটাকে আস্তে আস্তে সামনের দিকে আমরা এগোচ্ছি। যতগুলো কথা বলেছি, এবার কি না, যখন সব কিছু বাধা অতিক্রম করে মানুষ আপনার সামনে, আমাদের সামনে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন তৃণমূল কি বলছে? সংখ্যালঘু মহল্লায় গিয়ে গিয়ে প্রচার করছে, শুভেন্দুর কায়দায় প্রচার। এবার কি বলছে? বলে দেখো তোমরা যদি এদিক ওদিক যাও, বলে তাহলে বিজেপি এসে যাবে। বলছে না, বিজেপি এসে যাবে। আমি সংখ্যালঘু এলাকায় বসবাস করি, আমরা শুনে আসতাম সংখ্যালঘু মানুষজন বলে কাউকে যদি ভয় পায় একজন মাত্র আল্লাহকে ভয় পায়, তাই তো? ভুল বলিনি তো? এখন দিদি বোঝাচ্ছে, এখন বিজেপির সুরসুরি কি বলে, যদি তোমরা তৃণমূলকে ভোট না দাও তাহলে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে। আমি বলছি দিদিকে বা তৃণমূলকে বলুন, বিজেপি এসে যাবে নয়, বিজেপি এসে গেছে। আরে খাল কেটে আপনি তো কুমির এনেছেন পশ্চিমবাংলার মাটিতে, এই বিজেপিকে হাত ধরে ডেকে এনেছেন পশ্চিমবাংলার মাটিতে। দাঁড়িয়ে এখানে বলছি, মিলিয়ে দেখে নিন, 34 বছরের বাম সরকার পশ্চিমবাংলার মাটিতে, বিজেপি তো দূরের ব্যাপার, বিজেপির বাপ আরএসএস তো দূরের ব্যাপার, তার ঠাকুরদারাও পশ্চিমবাংলার মাটিতে হুল ফোটাতে পারেনি। আজকে আপনি বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে ডেকে এনে ভয় দেখাচ্ছেন। আরে আমরা সেদিন বলেছিলাম, আমরা বাম আইএসএফ আজও পর্যন্ত দাঁড়িয়ে বলছি, সালটা ছিল 2014, এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে গোটা দেশের মানুষের কাছে আমরা আওয়াজ পাঠিয়েছিলাম। যখন নরেন্দ্র মোদী আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল, তখন আমরা এই বাম আইএসএফ বলেছিলাম, কে এই নরেন্দ্র মোদী? কে এই নরেন্দ্র মোদী? এই নরেন্দ্র মোদী আমার দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আর গুজরাটের যখন মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাটের মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় রচনা করেছে। তার নাম কি মনে আছে কারোর? নাম হচ্ছে গোধরা কাণ্ড। মনে আছে? সেদিন গুজরাটের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘু মুসলিম মানুষের নিধনযজ্ঞ সংগঠিত হয়েছে। আর সংখ্যালঘু মানুষকে নিধন করতে করতে সেদিন ওই আরএসএস এর স্বয়ংসেবক হিসেবে এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, সংখ্যালঘু মানুষকে খুন করতে করতে এতটাই রক্ত পিপাসু হয়েছিল যে গর্ভবতী মুসলিম মাকেও ছাড়েনি।
কারণ ওই গর্ভবতী মুসলিম মা সন্তান প্রসব করলে সেও মুসলিম হবে। সে কারণে ওই গর্ভবতী মুসলিম মায়ের পেটটাকে চিরে তার ভ্রূণটাকে ত্রিশূলের ডগায় নিয়ে যে উদ্দাম নৃত্য সংগঠিত করেছিল, তার নেতৃত্ব দিয়েছিল এই নরেন্দ্র মোদী। এ হচ্ছে সেই নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদী গুজরাটের মাটিতে দাঁড়িয়ে গোধ্রাকাণ্ডের সময় সংখ্যালঘু মুসলিম মানুষের লাশের ওপর দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, जो है मुसलमान उसको भेजो पाकिस्तान, मुसलमान का दोस्तान पाकिस्तान और कब्रिस्तान, जो बोलेगा इस्लाम उसको भेजो पाकिस्तान। এ হচ্ছে সেই নরেন্দ্র মোদী 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা দেশের মানুষের কাছে স্লোগান দিয়েছিল, এক ধাক্কা মার দো সব মসজিদ তোড় দো। এ হচ্ছে সেই নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদী আপনাকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, ইতিহাস মিথ্যে বলবে না। সালটা ছিল 2002, যখন এই গুজরাটের গোধ্রা কাণ্ডে যখন সংখ্যালঘু মানুষের রক্ত হাতে লাগার পর এই নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখন আমার রাজ্যের তখন বিরোধী দলনেত্রী এই মমতা ব্যানার্জি, তখন গোটা দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই নরেন্দ্র মোদীকে বয়কট করেছিল। 2002 সালে যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন একমাত্র পশ্চিমবাংলা থেকে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা ব্যানার্জি ফুলের তোড়া, মিষ্টি আর বাংলার ধুতি পাঠিয়েছিল এই নরেন্দ্র মোদীকে আর এই বিজেপিকে। আজকে বলছে বিজেপি পশ্চিমবাংলাতে এসে গেছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আমরা আপনাদেরকে এটুকু স্মরণ করিয়ে দিতে চাইছি, গোটা দেশ জুড়ে এই যে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে, দেখছেন এই বিজেপি ক্ষমতায় আসার পর 26,000-এরও বেশি দাঙ্গা আজকে গোটা দেশের মাটিতে সংগঠিত হচ্ছে। সে মোহাম্মদ আকলব হতে পারে, কিংবা হিমাচল থেকে যে ছোট্ট ছেলেটা ট্রেনে করে দিল্লি আসছিল জুনিয়াদ হতে পারে। একটার পর একটা ঘটনা গোটা দেশের মাটিতে নতুন করে এই বিজেপি আরএসএস ফতোয়া জারি করেছে কি আপনার মসজিদের নামাজ কত সাউন্ডে হবে তা ঠিক করে দিতে চাইছে, আপনি টুপি পরবেন দাড়ি রাখবেন কিনা তা ঠিক করে দিতে চাইছে, আমি কি খাবো কি পরবো সেটাকে ঠিক করে দিতে চাইছে। আমরা বলছি আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি কি পরবো আমি কি খাবো আমি কোথায় যাব সেটা আমার দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকররা ঠিক করে দিয়েছে। তুমি কোনো হরিদাস পাল নয় যে তুমি সেটাকে ঠিক করে দিতে পারো। পশ্চিমবাংলা সহ গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, ওরা সম্প্রীতিটাকে নষ্ট করতে চাইছে। আজকে গোটা পশ্চিমবাংলাতে দেখছেন কি, কেউ বলছে হিন্দু বিপদে আছে, কেউ বলছে মুসলিম বিপদে আছে, আবার আমাকে আপনাকে ভাগ করার জন্য বলছে। কিন্তু বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মাটিতে হিন্দু বিপদে নেই, মুসলিম বিপদে নেই, মানুষ বিপদে আছে। আজকে আপনি দেখুন, ব্যাগ হাতে বাজারে গেলে চাল ডাল কলা মূলা শাক সবজি সব জিনিসের দাম বাড়ছে, জীবনদায়ী ঔষধগুলোর দাম বাড়ছে। আপনি একটা প্যারাসিটামল খান, একটা অ্যান্টাসিড খান, একটা প্রেসারের ওষুধ সুগারের ওষুধ খান, সব ঔষধের দাম বাড়ছে। কেন বাড়ছে? কারণ ঔষধ কোম্পানিগুলি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা দিদি আর মোদিকে দিয়েছে, সেই টাকাগুলোকে তোলার জন্য আজকে ঔষধের দামগুলো বেড়ে যাচ্ছে। আপনার পকেটে মোবাইল আছে, মোবাইলের রিচার্জের দাম কোথায় পৌঁছে? 99 কল ফ্রি মেসেজ ফ্রি নেট ফ্রি, 499 599 বললো কল ফ্রি মেসেজ ফ্রি নেট ফ্রি। এই যে যতবার আমি আপনাকে 99 বলছি, কল ফ্রি মেসেজ ফ্রি নেট ফ্রি বলছি, আপনি ভেবে দেখুন আস্তে আস্তে নেশা তৈরি হয়ে গেছে নেটের প্রতি। এখানে দাঁড়িয়ে বলছি, মিলিয়ে দেখে নিন, বাড়িতে চাল না দিয়েছে, আপনি গিলতেও পারছেন না ফেলতেও পারছেন না। কেমন বোকা বানাচ্ছে বুঝতে পারছেন? আরেকটা বলি কেমন বোকা বানাচ্ছে, বলি 1 মাস কত দিনে হয়? সবাই বলে 1 মাস 30 দিনে হয়। ছোট থেকে শিখে এসেছি 1 মাস 30 দিনে হয়। মোবাইল রিচার্জ করতে গেলে 1 মাস কত দিনে হয়? কেন হয়? একবার তো জিজ্ঞেস করেননি যে আরে ছোট থেকে শিখে এসেছি 1 মাস 30 দিনে হয়, আর মোবাইল রিচার্জ করতে গেলে 1 মাস 28 দিনে হয়। কেন হয়? কারণ কিভাবে গরিব মানুষকে লুট করছে দেখুন। এই যে কেবিল, আগে তো কেবিল ব্যবহার করা হতো, 60 টাকা 70 টাকা কেবিল ছিল। আজকে কি হলো না, 2014 মোদি এলো, মোদি আসার পর বললো কি, বলে সেট টপ বক্স লাগাও। সেট টপ বক্স লাগালেন, ছবি ঝাঁ চকচকে পরিষ্কার দেখতে পাবেন। সেট টপ বক্স লাগিয়ে দেওয়ার পর বললো প্যাকেজ মারতে হবে, 60 টাকা 70 টাকার কেবিল 250 টাকা 300 টাকা প্যাকেজ মারতে হবে। আবার আপনি দেখুন তার মধ্যেও কিরকম
বোকা বানানোর কৌশল রয়েছে। একটা প্যাকেজে খবরের চ্যানেল 400 টাকার প্যাকেজে চলে গেছে। আর তারপরে তো বিদ্যুতের বিল দেখেছেন, প্রিপেড স্মার্ট মিটার হাজির হবে, যেমন মোবাইলের মতো। দিদি মোদি চুক্তি করছে দ্রুত চালু হবে কি না, প্রিপেড স্মার্ট মিটার হবে। যেমন মোবাইলে আপনি টাকা ভরলে কথা বলতে পারেন, তেমনি করে বাড়িতে একটা মিটার বসবে, তাতে অ্যাপস লাগানো থাকবে। যদি আপনি টাকা ভরেন তাহলে বাড়িতে আলো জ্বলবে, টাকা না থাকলে অটোমেটিক আলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা আপনি বলুন তো, যতক্ষণ আমি এই কথাগুলো বলছি একবারও আপনার মনে হয়েছে আপনি হিন্দু না মুসলমান? একবারও মনে হয়েছে যে মন্দির না মসজিদ? আসলে মানুষের এই যে মূল সমস্যাগুলোকে যতক্ষণ বলবো ততক্ষণ হিন্দু মুসলমান বা মন্দির মসজিদ মাথায় আসবে না। তাই তৃণমূল বিজেপি কৌশলে এই সমস্যাগুলোর কথা বলবে না। ওরা বারে বারে আপনাকে হিন্দু বা মুসলমান, মুসলমান বা হিন্দু, মন্দির না মসজিদ, এইভাবেই আপনাকে লড়িয়ে দিতে চাইছে। আমি আবেদন করব আপনাদের কাছে, এ পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের। জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, রহিম চাচা রক্ত দিলে রামের জীবন বাঁচে। একজন মুমূর্ষু মানুষ সে যদি হসপিটালে ভর্তি হয়, তার যদি রক্তের প্রয়োজন হয়, ডাক্তারবাবুরা পরীক্ষা করে দেখে না এটা হিন্দুর রক্ত না এটা মুসলমানের রক্ত। ডাক্তারবাবুরা পরীক্ষা করে দেখে রক্তের গ্রুপ কি, এ না এ পজিটিভ, বি না বি নেগেটিভ। রক্তের গ্রুপের পরীক্ষা হয়, কখনো জাতের পরীক্ষা হয় না। এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নজরুল ইসলামের। আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই। এই নজরুল ইসলাম এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে বেশি শ্যামা সঙ্গীত লিখেছেন। জানেন, যখন আমরা হিন্দু বাড়িতে কালী পুজোতে গানটা বাজাই, বল রে জবা বল, এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য। একদিক থেকে মন্দির থেকে আসবে ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, অপর দিকে মসজিদ থেকে আসবে আজানের আওয়াজ। একাকার হয়ে যাবে নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ, নানা জাতের মানুষ। যারা জাতের নামে বজ্জাতি করে আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি। আবেদন জানাতে এসেছি। লড়াইটা আপনাদের কাছে পরিষ্কার, লড়াইটা পরিষ্কার বুঝে নিন। তৃণমূল বিজেপি ওরা ধর্মের নামে লড়াই করতে চাইছে। আমরা বাম আইএসএফ বেকার যুবকদের কর্মের জন্য লড়াই করতে চাইছি। ওরা দীক্ষার জন্য লড়াই করতে চাইছে। আমরা আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার জন্য লড়াই করতে চাইছি। ওরা অস্ত্র নিয়ে লড়াই করতে চাইছে। আমরা অসহায় গরিব মানুষের পরনে একটা বস্ত্রের জন্য লড়াই করতে চাইছি। ওরা জাতের নামে লড়াই করতে চাইছে। আমরা বাম আইএসএফ গরিব মানুষের পেটে ভাতের জন্য লড়াই করতে চাইছি। ওরা শ্মশান কবরস্থান নিয়ে লড়াই করতে চাইছে। আমরা গরিব মানুষের একটা বাসস্থানের জন্য লড়াই করতে চাইছি। তাই বাম আইএসএফ এর লড়াইটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এই দাবি নিয়েই আমরা এই লড়াই। ওরা বারে বারে বসে যান। এই বসুন বসুন, কিছু হয়নি, সভা চলছে, বসুন বসুন, আপনারা বসুন, সভা চলছে, বসুন। আমি অনুরোধ করব আমাদের বাম আইএসএফ এর কর্মী যারা আছেন, বন্ধুগণ, আমরা আবারও বলছি, আমরা আমাদের বাম এবং আইএসএফ এর নেতৃত্বরা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমরা সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সভাটাকে পরিচালনা করি। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, আমার কথা শেষ করতে বসে পড়ুন বন্ধুগণ যারা আমাদের কথা শুনছেন। আমরা ওদের মতো এত বিশৃঙ্খল নয়। ওরা চুরি, দুর্নীতি, তোলাবাজিতে সব দিক থেকে ওরা খারাপ কাজে ব্যস্ত। আমরা বলছি, এই যে দেখুন আমাদের একটাই, এই যে দেখুন আমরা এক বাক্যে বলেছি সব মানুষ বসে গেছে। তৃণমূলের সভাতে কি হয়, এরকম হলে চেয়ার ছোড়াছুড়ি হয়, মারামারি হয়, কলার ধরাধরি হয়। আমাদের সেটা হয় না, আমাদের সেটা হয় না। তাই আপনাদের কাছে আমি 4-5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। আমি দুটো সভাতে যাব। আমার আবেদন আপনাদের কাছে, ওরা দেখবেন কোনো দিক থেকে পারছে না। পারেনি তো? 294টা আসন আছে। জানেন পশ্চিমবাংলার বিধানসভায় 294টা আসন আছে, 293টা ওরা জিতেছে। একটা সংযুক্ত মোর্চার জিতেছে, নাম তার নওশাদ সিদ্দিকী। আমার কথাটা শেষ হয়নি। একজন 293 জনের উপর ভারী পড়ে গেছে।
একজন 293 জনের ওপর ভারী পড়েছে, আক্রমণ করেছে, ধর্মতলার বুকে পিটিয়েছে, জেল খাটিয়েছে, জেল থেকে ছাড় দেয়নি, মিথ্যে মামলা যুক্ত করেছে, দাগি আসামি বানিয়ে দিতে চেয়েছে, কিন্তু মাথা নত করেনি লড়াইটাকে করবার জন্য। কারণ বিশ্বাস করেছে মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শীত দাঁড়ায়। নওশাদ সিদ্দিকীরা শীত দাঁড়াটা সোজা রেখেছে, আর তৃণমূলের নাম বলতে চাই না, হাঁটু গেড়ে মমতা ব্যানার্জির সামনে মাথা নত করে বসে গেছে। লড়াইটা পরিষ্কার হয়েছে। আমাদের বাম আইএসএফের নেতারা আমাদেরকে শেখায়, যারা বৃষ্টিতে ভেজে তারা জামা বদলায়, যারা ঘামে ভেজে তারা সমাজ বদলায়। আমরা সমাজ বদলানোর স্বপ্ন নিয়ে বাম আইএসএফ ঐক্যবদ্ধ হয়েছি। অনেকে অনেক প্রচার করেছিল, বাম আইএসএফ জোট হবে কি হবে না, কানে গুঁজেছিল, বুদ্ধি দিয়েছিল, ফু দিয়েছিল, অনেক কিছু করেছিল, কারণ নীতি আদর্শে অবিচল থেকেছি। আর সেই লড়াইটাতে আজকে দেখুন আমডাঙ্গার মাঠে দাঁড়িয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করছি বিশ্বজিৎ দার জন্য। আমি তাই আপনাদের কাছে এই আবেদন জানিয়ে শেষ করতে চাইব, আমাদের বামপন্থী কর্মীরাও আছে, আইএসএফ এর একটা আসন আছে বিধানসভাতে। ওরা বলছে কি, বলে বিশ্বজিৎ দা ভালো ছেলে, ভালো প্রচার করছে, এলাকা এলাকায় ওর কথা মানুষ শুনছে, কিন্তু তোমরা তো সিপিএম এর সঙ্গে আছো। বলছে সব ভালো, কিন্তু সিপিএম তো শূন্য হয়ে গেছে। বলছে না, এলাকা এলাকায় বলছে তো, আমাদের কর্মীরা জানে, বলে সিপিএম তো শূন্য হয়ে গেছে। আমি বলি হ্যাঁ ঠিক, যে সিপিএম শূন্য হয়েছে। দিদি মোদির মতো ঢপবাজি কথা বলবো না, এটা ঠিক যে সিপিএম বিধানসভাতে শূন্য, বামপন্থীরা বিধানসভাতে শূন্য। তেমনি এটাও তো ঠিক, বামপন্থীরা চোরেদের তালিকায় শূন্য, কয়লা পাচারের তালিকায় শূন্য, বালি পাচারের তালিকায় শূন্য, আর জেল খাটা আসামির তালিকায় শূন্য। সেই শূন্যের জন্য গর্ববোধ করি। আমরা যখন মিছিল নিয়ে যাই, ওরা তখন আমাদেরকে আঙুল দেখিয়ে বলে, আমাদের কর্মীদেরকে টোন করে, বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর। আমাদেরকে বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর। আমরা বলি সিপিএম করি দাদা, কেউ বলে না চোর, কেউ চোর বলে না আমাদেরকে। এই গর্বটা নিয়ে লড়াই করুন, এই পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, বেকার যুবকদের দুহাতে একটা কাজের দাবিতে লড়াই। আপনার পরিবারের বেকার ছেলেটার দিকে, চোখের দিকে তাকিয়ে দেখুন, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। গোটা পশ্চিমবাংলা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। অসুস্থ বাবা মাকে ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে ছেলেটাকে। পশ্চিমবাংলার মাটিতে অসহায় বেকার যুবকটা সদ্যজাত সন্তানের মুখও দেখতে পায়নি, ঠিকাদারের কাছে পড়ে আছে, ছুটি পায়নি, বাড়িতে ফিরে আসেনি। এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে 2026 সালে বামফ্রন্ট সরকার ছিল, সিদ্ধান্ত গ্রহণ করেছিল কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্প হবে পশ্চিমবাংলার মাটিতে। তার জন্য স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। পরিবর্তন হলো পশ্চিমবাংলার মাটিতে। আমরা বলেছিলাম কি, তাদের দুহাতে কাজ দিতে হবে, তার জন্য আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর তৃণমূল স্লোগান দিল কি, আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূল বলছে কি, আচার্য যাওয়ার সময় সিঙ্গুরের ন্যানো গাড়ির কারখানাটাকে নিয়ে যেত না, নন্দীগ্রামের কেমিক্যাল হাবটাকে নিয়ে যেত না, রঘুনাথপুরের ইস্পাত কারখানাটাকে নিয়ে যেত না। এগুলো পশ্চিমবাংলার মাটিতে থাকতো, আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা কাজ করত। আজকে পশ্চিমবাংলায় বেকার যুবকদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার পর এখন মোদি বলছে কি, বলে পকোড়া ভাজো, আর দিদি বলছে কি, বলে চপ ভাজো। ভোট দিয়ে বিপুল ভোটে বিশ্বজিৎ মাইতিকে জয়যুক্ত করবেন, আর নওশাদ ভাইজানের সম্মানকে রক্ষা করবেন। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বাম আইএসএফ ঐক্য জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা কমরেড পরিতোষ পট্টনায়কের বক্তব্য শুনলাম। আমার রাজনৈতিক জীবনে একটা